জলবায়ু পরিবর্তন ভারতের মানুষের জন্য ঠিক কতটা ভয়াবহ? সংক্ষেপে বললে ভীষণ রকমের। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে থাকা 50টি এলাকার মধ্যে ভারতেই রয়েছে 9টি রাজ্য। বিভিন্ন জেলায় বসবাসকারী 80% মানুষ জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিতে রয়েছেন। ঝড়, বন্যা, বিধ্বংসী খরা ইত্যাদি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়ভাবে এর অভিঘাত আমরা কিভাবে মোকাবিলা করতে পারি? ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমরা তাই নিয়েই কথা বলবো। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে, প্রশিক্ষিত আবহাওয়াবিদ নন, কিন্তু তারপরেও তাঁদের পূর্বাভাসের ওপর নির্ভর করেন হাজারো মানুষ। ভারতের শখের আবহাওয়াবিদরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করছেন। এছাড়াও পোল্যান্ডের 150 বছরের পুরনো আবহাওয়া স্টেশন নিয়ে প্রতিবেদন। তাদের সংগ্রহ করা তথ্য আজও জলবায়ু পরিবর্তনজনিত গবেষণার অমূল্য সম্পদ। শুরুতেই যাওয়া যাক দক্ষিণ ভারতে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য সেখানকার ভূগর্ভস্থ জল ক্রমশ ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। খরাপীড়িত অঞ্চলটির জন্য যা অনেকটা মরার উপরে খাড়ার ঘায়ের মতো। এই সংকট সমাধানে তামিলনাড়ুর উপকূলবর্তী একটি জেলা ভারতের মরু রাজ্য রাজস্থানের একটি প্রাচীন জল সংরক্ষণের কৌশল অবলম্বন করে বহু পরিবারের সুপেয় জলের চাহিদা মেটাচ্ছে। গৃহস্থালী কাজের জন্য জলের খোঁজ আর তা বয়ে আনতে গিয়ে এই নারীদের জীবন দুঃসহ হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ ভারতে তৈরি হওয়া জলের এই সংকট সমাধানের চেষ্টা চলছে চিরায়ত এক প্রথার মাধ্যমে। বৃষ্টির জল সংগ্রহের এই ব্যবস্থার নাম টাঙ্কা। ওই এলাকাগুলো সমুদ্রের খুব কাছে, যেখানে তারা পানির জন্য মূলত ভূম জল সংগ্রহ করতেন। কিন্তু এখন তাতে লবণের স্তরের পরিবর্তন ও সমুদ্রের জলের অনুপ্রবেশ ঘটেছে। আগে তারা 10 ফুটের তলায় গেলে লবণাক্ত জল পেতেন। এখন লবণের পরিমাণ দ্বিগুণ হয়েছে, কিছু জায়গায় 3 গুণও হয়েছে। জেলা প্রশাসনের কাছেও এটা চিন্তার বিষয়। ডক্টর রেঙ্গালক্ষ্মী স্থানীয় প্রশাসন ও GIZ এর পরিচালিত ওয়াটার সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইন রুরাল ইন্ডিয়া বা ওয়াস্কা নামে একটি ইন্দো জার্মান প্রকল্পে কাজ করছেন। তটবর্তী গ্রামগুলিকে আবহাওয়ার সাথে লড়াই করতে সাহায্য করে তারা। টাঙ্কা তাদেরই ভাবনা। কংক্রিটের এই স্থাপনায় বৃষ্টির জল জমিয়ে রাখা হয়, যা পরবর্তীতে গৃহস্থালী কাজে ব্যবহার করেন গ্রামের বাসিন্দারা। এটা কংক্রিটের তৈরি আবরণের মতো। এটি ভৌম জলের ট্যাঙ্ক, এতে তারা জল সংরক্ষণ করেন। এটা খুবই সরল একটা পদ্ধতি, কিন্তু এটা আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে জল চুইয়ে না বেরোয়। এটা ঠিকমতো ঢেকে রাখতে হবে যাতে জীবাণুর দূষণ এড়ানো যায়। বৃষ্টির জল টাঙ্কার ঢালু অংশে পড়ার পরে ভেতরে গিয়ে জমা হয়। এটি প্রায় 30,000 থেকে 60,000 লিটার জল সঞ্চয় করতে পারে। 1 বছরে প্রায় 8.5 লাখ টাকা খরচ করে এটি নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত 2টি গ্রামের জন্য আমরা এটি বানিয়েছি। 2 গ্রামের প্রায় 150টি পরিবার এর ফলে উপকৃত হচ্ছে। তারা গ্রীষ্মের 4 মাস বিশেষভাবে এই জল ব্যবহার করে। বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করাকে নারীদের দায়িত্ব ধরা হয়। এই দায়িত্বের কারণে স্থানীয় নারীরা জলের খোঁজে যান এবং স্থানীয় জলাশয়গুলি থেকে তারা জল সংগ্রহ করতেন। এগুলোকে উড়ানি বলা হতো। গ্রামের পরিবর্তনের সাথে সাথে এই উড়ানিগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক উড়ানি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। ওই সময়ে নারীরা পানের উপযোগী জল পান না। উপকূলবর্তী গ্রামের বেশিরভাগ নারীরাই কৃষিক্ষেত্রের কর্মী। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর জলের সন্ধান করা তাদের পক্ষে কঠিন। এই টাঙ্কা তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস। এই টাঙ্কা বানানোর পরে কিন্তু বৃষ্টিপাত হলে তবেই টাঙ্কায় জল যাবে, নইলে যাবে না। বৃষ্টি হলে আমরা পুরোপুরি জল ভরে দিই। জল কম থাকলে আমরা প্রত্যেকে 2 থেকে 3 বালতি জল নিই। জল বেশি থাকলে আমরা 5 বালতি করে নিই। এটা 3 মাস অবধি চলে। তাই অনেক দূর হেঁটে অন্য গ্রামে আমাদের জল আনতে যেতে হয় না।
গ্রামবাসীরাই ট্যাঙ্কার রক্ষণাবেক্ষণ করেন, কিভাবে জল বন্টন হবে সেই সিদ্ধান্তও নেন। প্রয়োজন অনুসারে এর আকার বাড়ানো বা কমানো যায়। গবেষকেরা মনে করেন এমন ব্যবস্থা জল সংকটে থাকা অন্যান্য জায়গাতেও দ্রুত ও সহজ সমাধান এনে দিতে পারে। দুদিন একটানা বৃষ্টি পড়লে টাঙ্কা অন্যান্য এলাকায় জল না পাওয়া গেলে গ্রামবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কাছাকাছি গ্রামে আরো দুটি গ্রামে এরকম কিছু বানিয়ে দিলে আমাদের অনেক সাহায্য হয়। আমাদের দরকার। তারা নানা কিছু করে এই লবণাক্ত জল পরিশোধন করত, ফলে নারীদের পরিশ্রম বেড়ে যেত। টাঙ্কা ব্যবহার করে তারা এখন সহজেই জল আনছেন। অল্প সময় খরচ করেই তারা বাড়ির জলের যোগান নিশ্চিত করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে শুধুমাত্র সুপেয় জলের সংকটই নয়, আবহাওয়ার খামখেয়ালিপনাও অত্যন্ত বেড়ে গিয়েছে। 2023 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 334 দিনের মধ্যে 296 দিন ভারতে বৈরী আবহাওয়া থেকেছে, যার ফলে 3000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। এবং এই একই বছরে ইউরোপেও চরম আবহাওয়া থেকেছে। কেন আবহাওয়া এমন রূপ নিচ্ছে তা খুঁজে দেখেছেন আমাদের প্রতিবেদক। আপনি কি এখানকার পরিস্থিতি দেখেছেন? ইউরোপ continues to burn. গ্রিসের দাবানলে এটি যাবৎ সবচেয়ে বড় উদ্ধার কাজ। রয়টলিংগেনে অপ্রত্যাশিত ঝড়ে শীতের আবহাওয়া অনুভব করছেন অধিবাসীরা। লোকে দেখছে কিভাবে ইউরোপের আবহাওয়া পাল্টে গিয়েছে। এর কারণ আমার বা আপনার কারোরই শুনে অবাক লাগবে না। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য বৈশ্বিক উষ্ণায়ন অন্ততপক্ষে আংশিকভাবে দায়ী। কিন্তু কিভাবে, এর অভিঘাতী বা কতটা? চরম ভাবাপন্ন আবহাওয়া জীবন ও জীবিকার ক্ষতি করছে। এক মাসের বৃষ্টিপাত 24 ঘন্টায় হয়ে যাওয়ায় 2023 সালে স্লোভেনিয়ায় বন্যা ও ধস নামে। এর ফলে হাজারে হাজারে লোক গৃহহীন হন। খরা ও 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠায় দক্ষিণ ইউরোপের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলনের লক্ষ্যমাত্রা কমাতে বাধ্য হয় ইউরোপীয় কমিশন। বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি নির্গমন বাড়ার কারণে আমরা আগের চেয়ে গরম এক পৃথিবীতে বাস করছি। আর এই উষ্ণতা বাড়ার কারণে যেসব প্রক্রিয়ায় জলবায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণ হয় তার উপরে প্রভাব পড়ছে। কয়লা পোড়ানো, গাড়ি চালানো, গাছ কাটা ইত্যাদি নানা কারণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে চাদরের মতো তাপকে আটকে রাখে। ইতিমধ্যে পৃথিবী 1.2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে জলচক্রের পরিবর্তন ঘটছে। আমরা স্কুলে যেমন শিখেছিলাম জলচক্র সেরকমই আছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এটি অনেক নিবিড় হয়েছে, ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্ধিত তাপমাত্রার ফলে সমুদ্র থেকে বেশি জল বাষ্পীভূত হচ্ছে। গরম বায়ু বেশি জল ধারণ করতে পারে। বাতাসে বেশি জল থাকলে বেশি বৃষ্টি হয় এবং অনেক সময়ই তা অপ্রত্যাশিত ঝড়ের আকারে আসে। নদীগুলি এত জল ধারণ করতে না পারায় কিছু অঞ্চলে বন্যা হয়। অন্যান্য এলাকায় অতিরিক্ত বাষ্পীভবনের ফলে খরা হয়। এই সব এলাকায় বৃষ্টিপাত হলে শুষ্ক পৃথিবী বেশি শুষে নিতে পারে না, তাই আরও বন্যার আশঙ্কা তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে জলচক্র আরো নিবিড় হয়েছে। নিবিড় জলচক্রের কারণে খরা ও অতিরিক্ত বৃষ্টিপাত দুই হয়। মারিয়াম জাকারিয়া ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের একজন গবেষক। সংস্থাটি জলবায়ু পরিবর্তনের সাথে চরম আবহাওয়া ঘটনার সম্পর্ক নিয়ে গবেষণা করে। এই গুরুত্বপূর্ণ উত্তরটি বর্তমান নীতিকে বুঝতে এবং সেটি সংশোধন করতে সাহায্য করতে পারে এবং নতুন নীতি প্রণয়নের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে নির্গমন কমাতে ও এর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন তাদের গবেষণায় দেখেছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে মানুষ পৃথিবীকে গরম না করলে 2023 সালের জুলাইতে দক্ষিণ ইউরোপে এত তাপমাত্রা হতো না। বিজ্ঞানীরা 2023 সালের মে মাসে ইটালির এমিলিয়া রোমাগনায় হওয়া বৃষ্টিপাত ও পরবর্তী বন্যাকেও বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন সেখানের চরম ভাবাপন্ন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র হয়নি। সেখানে দ্রুত বেড়ে ওঠা শহরের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল।
জল নিকাশি ব্যবস্থার অপ্রতুলতার কারণেই বন্যার ঝুঁকি বেড়ে গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা ঘটছে কিনা সবসময় তা বলা সহজ নয়। 1.2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি মানে প্রকৃতির তাপপ্রবাহ আরো উষ্ণ আরো দীর্ঘ হচ্ছে, বারবার তা ঘটার আশঙ্কা বাড়ছে। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের প্রসঙ্গে আসি। আমরা জানি গরম পরিবেশ আর্দ্রতা বেশি ধরে রাখতে পারে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ঘটনা আরো তীব্র হচ্ছে। এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনার কারণেও আবহাওয়া প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আবহাওয়ার উপরে এর প্রভাব পড়ে, যার ফলে দাবানল সহ নানা ঘটনা ঘটে। মানুষ যা করছে তার প্রশ্নাতীত প্রভাব পড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হওয়া সমস্ত পরিবর্তন দেখেও আতঙ্কিত না হওয়া কঠিন। আমরা সময়ের কাঁটাকে উল্টো দিকে ঘোরাতে পারি না, কিন্তু আমাদের কেউ কেউ এমন কিছু করছেন যাতে এই পরিবর্তন ধীর হয়, এই খ্যাপাটে আবহাওয়া থেকে আমরা বাঁচতে পারি। বেশি বেশি গাছ লাগানো এর একটি ভালো সমাধান। উষ্ণায়ন সৃষ্টিকারী কার্বন মনোক্সাইড শুষে নেয় গাছ, ছায়া দিয়ে চারপাশ শীতল করে, জল শুষে বন্যা প্রতিরোধ করতে পারে। বৈচিত্র্য বাড়িয়ে খরায় চাষ করা যায় এমন ফসল চাষ করতে হবে যাতে ফসল বারবার নষ্ট না হয় এবং হলেও যেন তা সমস্যার সৃষ্টি না করে। আগাম সতর্কতা জ্ঞাপন ব্যবস্থা মানুষকে চরম ভাবাপন্ন আবহাওয়ার জন্য প্রস্তুত করতে পারে। এই সমস্যা বিশ্বজোড়া, তাই বড় আকারে আমাদের ভাবতে হবে। সবার আগে আমরা যত তাড়াতাড়ি সম্ভব জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করতে পারি, তার ফলে বৈশ্বিক উষ্ণায়নের হার কমবে, কিন্তু তা সবকিছু আগের জায়গায় নিয়ে যাবে না। তাই প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার জন্য আমাদের পরিবর্তন আনতে হবে। এটা কেবল একটা জিনিস নয়, এটা রাজনীতির, অর্থনীতির, আমরা কি কিনবো তার প্রশ্ন, এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা যা করি সবকিছু তার অংশ। জলবায়ু পরিবর্তনের একটি গম্ভীর সমস্যা হলো আবহাওয়ার অনিশ্চয়তা। বিশেষ করে যারা সরাসরিভাবে আবহাওয়ার পূর্বাভাসের উপরে নির্ভরশীল, তাদের জীবনযাপনের জন্য এটি একটি অত্যন্ত বড় সমস্যা। যেমন ধরুন চাষি বা জেলেদের কথা। এই সমস্যার সমাধানে ভারতের শখের আবহাওয়াবিদরা স্থানীয়ভাবে সংগ্রহ করা তথ্যকে ছড়িয়ে দেবার একটি চমৎকার উপায় বেছে নিয়েছেন। বিশেষজ্ঞ না হলেও তাদের সংগ্রহ করা তথ্যকে দক্ষভাবে ঢেলে সাজিয়ে এবং ছড়িয়ে দেওয়ার ক্ষমতার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় অনেক অনুসারী পেয়ে গিয়েছেন। লাইভ ওয়েদার অফ ইন্ডিয়া, দেবেন্দ্র ত্রিপাঠী, অন্ধ্রপ্রদেশ ওয়েদারম্যান। ইউটিউব, এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললেই শখের আবহাওয়াবিদদের দেখা মেলে। এই বিশেষজ্ঞদের অল্প কয়েকজনই প্রকৃত আবহাওয়াবিদ। কৈশোর থেকেই প্রদীপ আবহাওয়া বিষয়ে উৎসাহী। প্রায় এক দশক আগে আবহাওয়া সংক্রান্ত একটি দুর্যোগের সময় সরকারি পূর্বাভাস থেকে তার এলাকার বাসিন্দারা কোনো বার্তা পাননি। এরপরই একটি ব্লগ শুরু করেন তিনি। নেভেলিতে সেবার ব্যাপক বৃষ্টি হয়, কিন্তু টিভি থেকে সে ব্যাপারে আমরা কোনো সতর্কবার্তা পাইনি। মাত্র 12 ঘন্টায় 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এখন ব্লগার হিসেবে আমরা তাড়াতাড়ি খবর জানাতে পারি। ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের স্নাতক হিসেবে তিনি তামিলনাড়ুর একটি নাগরিক পরিকাঠামো প্রদানকারী সংস্থায় কাজ করেন। আবহাওয়াবিদ্যা তার শখ। যারা সরকারি আবহাওয়ার পূর্বাভাসের থেকে দরকারি তথ্য পান না, তাদের জন্য ফাঁকা সময়ে তিনি এই কাজ করেন। মানুষের জানা দরকার কখন বৃষ্টি হতে চলেছে, কখন থামবে এবং বেশি বৃষ্টিপাত হবে কিনা। আমরা তথ্য দিলেই লোকেরা সেই মতো পরিকল্পনা করতে পারে। এর মধ্যে আছেন অজয়ের মতো মৎস্যজীবীরা। তিনি চেন্নাইয়ের দক্ষিণে লিলানকারাই গ্রামে থাকেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে সেখানে ভয়াবহ ঝড় হয়। সমুদ্রে যাওয়া যে কোনো মানুষের জন্য আবহাওয়ার সঠিক পূর্বাভাস অত্যন্ত জরুরি। এটা জীবন মরণের প্রশ্ন। আগে খবরের কাগজ ও টিভি থেকে আমরা দরকারি তথ্য পেতাম, এখন সেই একই তথ্য আমরা মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারি। আমরা হাওয়া, বৃষ্টিপাত ও সাইক্লোনের ব্যাপারে দৈনিক খবর পাই। প্রশ্ন থাকলে হটলাইনে ফোন করার ব্যবস্থা আছে। সেই দিনের পূর্বাভাস থেকে আমরা স্থির করি সেদিন মাছ ধরতে যাব কিনা। আবহাওয়া সংক্রান্ত উন্মুক্ত যেসব ডেটা রয়েছে তার উপর ভিত্তি করে তারা পূর্বাভাস দেন। এর সঙ্গে বৃষ্টি ও তাপমাত্রা সংক্রান্ত তথ্য নিজেরা সংগ্রহ করেন এবং নিজেদের ব্যক্তিগত পর্যবেক্ষণের উপরেও নির্ভর করেন। তারা সরকারি পূর্বাভাস থেকে তথ্য নিয়ে নিজেদের এলাকার ভিত্তিতে তা তৈরি করেন।
অনেক কৃষকই এখন সামাজিক মাধ্যমের পূর্বাভাসের উপর নির্ভর করে পরিকল্পনা করেন। হেমলতা ২০ বছর ধরে খেতে কাজ করছেন। অক্টোবর থেকে ডিসেম্বরের বর্ষাকাল তার জন্য সমস্যা সৃষ্টি করে। সামাজিক মাধ্যম আমাদের অনেক সাহায্য করে, তথ্য আমাদের কাজে সুবিধা করে দেয়। প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ফসল রক্ষা করতে এরা আমাদের সাহায্য করে। জমিতে জল জমলে ফসল নষ্ট হয়। আমরা খাল কেটে জল বেরিয়ে যাওয়া নিশ্চিত করি। সরকারি আবহাওয়াবিদেরা অনলাইনের এই সমস্ত শখের আবহাওয়াবিদদের নিয়ে সংশয় প্রকাশ করতে পারেন, কিন্তু ভারত জুড়ে তাদের কোটি কোটি ফলোয়াররা তাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন। শৌখিন আবহাওয়াবিদদের কাছ থেকে এবার চলুন যাওয়া যাক ইউরোপের বিশেষজ্ঞ আবহাওয়াবিদদের কাছে, যারা একটি অত্যন্ত প্রাচীন আবহাওয়া স্টেশন চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর অবস্থান পোল্যান্ডের চেক রিপাবলিকের সীমান্তে একটি পর্বতের চূড়ায়। নানান ঝড়ের মধ্যেও তাঁদের সংগ্রহ করা ডেটা এখনো পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গবেষণাকারীদের কাছে অমূল্য হয়ে ধরা দিচ্ছে। শীতকালে কাজে যাওয়াটা মোটেও সহজ নয়। পিওত্রে ওলসেভস্কিকে শেষ 2 কিলোমিটার পাহাড় চড়তে হয়। 45 বছর বয়সী আবহাওয়াবিদ পোল্যান্ডের একটি আবহাওয়া কেন্দ্রে কাজ করেন। যে পাহাড়ের চূড়ায় এর অবস্থান, সেই স্নিস্কার নামেই এর নাম। চেক পোল্যান্ডের এই সীমান্ত 1603 মিটার উঁচুতে বিস্তৃত। Pomiary na Śnieżce prowadzone są 140 nieprzerwanie od Śnieżkaj 140 lat. আবহাওয়ার তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। W sytuacji, kiedy যন্ত্রপাতি খারাপ sprzęt হলে przestaje তথ্য działać, সংগ্রহ বিঘ্নিত হবে, তাই taka seria নিয়মিত pomiarowa এর zostałaby রক্ষণাবেক্ষণ przerwana. জরুরি। Dlatego na Śnieżce niezbędna আমি jest বৃষ্টিমাপক যন্ত্র, obsługa সূর্যের tego বিকিরণ sprzętu. পরিমাপক W czasie যন্ত্র সহ konserwacji আবহাওয়ার myję অন্যান্য deszczomierze, যন্ত্রপাতিগুলো czyszczę পরিষ্কার রাখি। kopuły pyranometrów i klatkę meteorologiczną. এটি পৃথিবীর প্রাচীন আবহাওয়া কেন্দ্রগুলোর একটি। পিওত্রে ও তার এক সহকর্মী টানা 10 দিন এখানে থেকে ওয়ারসাতে আবহাওয়া তথ্য পাঠান। Depesze wysyłane są co আমরা godzinę, প্রতি zawsze ঘন্টায় pełnej. তথ্য পাঠাই। W এর মধ্যে zawartych w nich রয়েছে są takie তাপমাত্রা, dane jak temperatura, আর্দ্রতা, wilgotność বাতাসের বেগ powietrza, ও দিক, prędkości বাতাসের kierunek চাপ wiatru, এবং আমাদের ciśnienie, no i পর্যবেক্ষণ থেকে wyniki পাওয়া obserwacji, তথ্য, czyli যেমন zagrożenie, মেঘের আচ্ছাদন widzialność ও i tak দৃষ্টিসীমা dalej. No i ইত্যাদি। zjawiska oczywiście, সেই jeżeli সঙ্গে থাকে występują. রামধনু Najbardziej বা spektakularne są পর্বত chyba অশরীরীর মতো tęcze বিষয়গুলো। i widma brokenu. পিওত্রে 15 বছর ধরে স্নেস্কায় কাজ করছেন। তিনি নিজের ও অন্যদের জন্য আশপাশের সবকিছুর ও আবহাওয়া পরিস্থিতির ছবি তোলেন। হিমাঙ্কের অনেক নিচে থাকা তাপমাত্রা ও ঘন্টায় 230 কিলোমিটার বেগে চলা বায়ুর মধ্যেও তাকে বেরিয়ে নিশ্চিত করতে হয় যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে। No dużo jest sporo tych zjawisk এখানে নানা i ঘটনা ঘটে, নানা takich অভিনব fajnych মুহূর্ত momentów, দেখা które যায়। warto এগুলো utrwalić. ছবিতে ধরার No i মতো। zacząłem আমি utrwalać একটা ছোট najpierw ক্যামেরায় takim নিজের ও zwykłym পরিবারের জন্য kompaktowych ছবি aparatem, তুলতাম। tak dla siebie, এখন dla সিঙ্গেল লেন্স rodziny. রিফ্লেক্স No ক্যামেরা i teraz ব্যবহার করি robię ও ছবিগুলি lustrzanką ইনস্টাগ্রামে i দিই। publikuję na Instagramie. অভিনব নির্মাণ ও ইতিহাসের কারণেও এই আবহাওয়া কেন্দ্রটি খ্যাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই এলাকা জার্মানির অংশ ছিল। কেন্দ্রের প্রধান পিওত্রে কাজাকোভস্কি 1991 সাল থেকে এখানে কাজ করছেন। তার জার্মান পূর্বসূরিদের ডায়েরিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের উপাত্তও রয়েছে। Najważniejszą chyba i najbardziej radykalną zmianą সবথেকে বড় był okres পরিবর্তন হয় wojenny যুদ্ধের i সময়, koniec tej wojny, যখন czyli পোল্যান্ড przejęcie কর্তৃপক্ষ służby আবহাওয়া przez পরিষেবার polskie দায়িত্ব নেয়। służby. Przez pierwsze 2 lata পরে বেশ কিছু বছর pracowali যুদ্ধের সময় এখানে কাজ obserwatorzy, করা którzy জার্মানভাষী কর্মীরা mieli niemieckie পর্যবেক্ষক হিসেবে pochodzenie কাজ i oni করেছেন। pracowali jeszcze w obserwatorium w czasie wojny. আজকাল প্রায় সব তথ্যই ইলেকট্রনিক পদ্ধতিতে লিপিবদ্ধ ও মূল্যায়ন করা হয়। Jeśli chodzi o zmiany klimatyczne, to, że জলবায়ু my w ten পরিবর্তন sposób এমন tak একটি długi তথ্য mamy ciąg pomiarowy, যা আসলে দীর্ঘ rzutuje সময় na ধরে to, że করা পরিমাপ możemy দিয়ে czerpać নিশ্চিত chociażby করা z যায়। tych informacji. Najprostszym przekazem to jest temperatura. আপনাকে W সামান্য naszym একটা জিনিসই দেখতে wypadku, হবে, to আর będzie সেটি można হচ্ছে zobaczyć তাপমাত্রা। na wykresie. Widać, że আপনি খেয়াল করে średnia দেখবেন temperatura 1886 roczna, সালের jak się গড় তাপমাত্রা prześledzi কত od ছিল? tego 1880 স্নেস্কায় এটি প্রায় 1.5 roku, ডিগ্রি বেড়ে গিয়েছে। 86 mniej więcej. Wzrosła w বৃদ্ধিটা przypadku অনেক বেশি। Śnieżki już prawie o 1,5 stopnia. To jest bardzo dużo. গ্যাদানস্কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ মিখাল মাখোস সমগ্র পোল্যান্ডের আবহাওয়া তথ্য নিয়ে কাজ করছেন। আপনি যদি বাতাসের তাপমাত্রার পরিবর্তন দেখেন, দেখবেন তা 10 বছরে 0.37 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমরা বলতে পারি এই পরিবর্তন আমরা দেখেছি। শেষ 32 বছরে
এটি আরো দ্রুত হয়েছে। 32-letnim, no wręcz przyspieszają tak naprawdę. Więc শহর থেকে অনেক দূরের nawet w স্নেষ্কায়ও takich miejscach, দেখা powiedzmy, যাচ্ছে। oddalonych এখানে এই od পরিবর্তন właśnie খুবই ośrodków প্রকট। miejskich, takich jak Śnieżka, te zmiany są ewidentne. স্নেষ্কার এই তথ্য পৃথিবীর আরও 8,000 কেন্দ্র থেকে আসা তথ্যের সাথে মূল্যায়ন করা হয়। এই কাজ করে WMO। তারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত গবেষণা করতে সাহায্য করে, যা কৃষিক্ষেত্র, সেচ ও জলসম্পদ সম্পর্কিত পূর্বাভাসের ভিত্তি হিসেবে কাজ করে। Widać to fizycznie, te zmiany. এই পরিবর্তন আমরা widać w পরিমাপ taki করতে wymierny ও sposób. দেখতে পারি। Przykładem চূড়ায় mogą এখন być na przykład স্প্রুস গাছ হয়েছে। świerki আমি যখন কাজ শুরু করেছিলাম kolonizujące তখন এই tutaj গাছ szczyt ছিল না। Śnieżki. Gdy zaczynałem বছর পরে pracę, nie একটা było স্প্রুস গাছ żadnego. জন্মায়। Po kilku latach pojawił się এখন jeden অনেকগুলো গাছ samotny আছে। świerk. Teraz tych roślin, tych drzew jest trochę więcej. স্নেষ্কা আগামী 20 বা 30 বছরে দেখতে কেমন হবে? আবহাওয়াবিদ পিওত্রে ওলসেভস্কি হয়তো তার খুঁটিনাটি লিপিবদ্ধ করবেন এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে দেবেন। পোল্যান্ড থেকে এবার চলুন যাওয়া যাক প্যারিসে। গ্রীষ্মে উচ্চ তাপমাত্রা এবং তাপদাহের কারণে আমাদের মতোই সংকটে সিটি অফ লাভ। কিভাবে শহরকে ঠান্ডা রাখা যায়, তার জন্য কি কৌশল অবলম্বন করা যেতে পারে, কিভাবে কম তাপমাত্রা ছড়াবে, এমন সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যেতে পারি প্যারিসের কাছে। সাম্প্রতিক একটি পরীক্ষায় দেখা গিয়েছে 1885 সাল থেকে প্যারিসের গড় তাপমাত্রা 2.3 ডিগ্রি বেড়েছে, যেখানে ফ্রান্সের তাপমাত্রা বেড়েছে 1.7 ডিগ্রি। On est ici dans une ville qui est historique, qui a son patrimoine et son histoire d'ailleurs, qui s'est construite avec un climat tempéré. Paris, c'est une des 5 villes les plus denses au monde. On a un effet d'îlot de chaleur urbain qui est beaucoup plus fort que dans d'autres territoires qui sont plus étalés. On a déjà une baignade qui est ouverte tout l'été au bassin de la Villette, Paris-Plage. Il y aura 3 sites de baignade dans la Seine, débitumer massivement le territoire parisien pour retrouver de la pleine terre, permettre à la pluie de s'infiltrer et finalement avoir une ville qui est plus éponge. Il y a aussi tout un programme de rénovation de nos bâtiments publics municipaux. অনেক জায়গায় এরই মধ্যে সবুজ হয়ে উঠেছে। এর মধ্যে আছে প্লাস দ্য লা নাসিও বা নাগরিক বনভূমিতে রূপান্তরিত হওয়া দক্ষিণ প্যারিসের এই এলাকা। গাছ এখানে শহরকে শীতল করছে। সেইন নদী কেবল উন্মুক্ত সাঁতারের জায়গায় নয়, শহরকে ঠান্ডা রাখতেও ভূমিকা রাখছে। ঠান্ডা করার এই পরিবেশবান্ধব পদ্ধতির নাম দেওয়া হয়েছে ফ্রেশা দ্য পারি। এটি ভূগর্ভস্থ জলের পাইপের একটি নেটওয়ার্ক, যা শহর জুড়ে প্রায় 700টি বাড়ির জলের নলের সাথে সংযুক্ত। আমরা এর মূল প্রকল্পে গিয়েছিলাম সেন্ট্রাল কানাডায়। এই পাম্পগুলি হিমশীতল জল পাঠায়। জলকে শীতল করতে যে উত্তাপ তৈরি হয় তা সেই নদীতে ছড়িয়ে দেওয়া হয়। একটি সেকেন্ডারি সার্কিটের মাধ্যমে এই জল প্রবাহিত হয়। এই প্রক্রিয়ায় সাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তুলনায় অর্ধেক বিদ্যুৎ খরচ হয়। তার উপর এই বিদ্যুৎ আসে নবায়নযোগ্য শক্তি থেকে। এর প্রধান উৎস সৌর প্যানেল। এই প্রকল্পে বর্তমানে 90 কিলোমিটার পাইপ আছে, যা আগামী 2 দশকে 3 গুণ করার পরিকল্পনা এই সংস্থাটি। ফ্রেশা দ্য পারি ইতিমধ্যেই লুভ্র জাদুঘর বা প্যারিস টাউন হলকে ঠান্ডা করতে সাহায্য করছে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় নদীর জলের ব্যবহার সীমাহীনভাবে বাড়ানো যাবে, এমনটাই বলছেন এই নগর আবহাওয়াবিদ। Les limites du système fraîcheur de Paris, ça va être lié forcément à la quantité de chaleur qu'il rejette dans la Seine, quantité qui va forcément limiter la quantité de froid qu'ils peuvent produire. Donc forcément, si on veut aller vers une systématisation peut-être un peu plus importante de ce type de système, il faut limiter la climatisation à certains bâtiments. ভবিষ্যতে ফ্রেশা দ্য পারিকে স্কুলগুলির সাথে যোগ করা হবে। কয়েকটিতে এরই মধ্যে সবুজ রাস্তা ও পথচারীদের জন্য নির্দিষ্ট হাঁটার জায়গা রয়েছে। সারা শহর জুড়ে পথে গাড়ির সাথে সাইকেলের সংখ্যাও বাড়ছে। বাইসাইকেলের সংখ্যা বাড়ায় সবাই খুশি নন। এর ফলে ব্যস্ত এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। অন্যান্য পরিকল্পনাগুলি তুলনামূলক কম বিতর্কিত, যেমন এটি। প্যারিসের উত্তরের স্বল্প আয়ের মানুষজনের গ্রীষ্মে ছায়ার জন্য এই ব্যবস্থা।
de température de 10 degrés et aussi pour l'inauguration de la nouvelle fontaine qui est derrière moi là, un peu en diagonale. Tu vois, il suffit d'appuyer ici et ça fait une mobilisation pendant à peu près 20 ou 30 secondes. Vous recevez de l'eau là quand même, un petit peu. প্যারিসের গ্রীষ্মের তাপমাত্রা বাড়লে এই রকম পদক্ষেপ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হবে। উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আপনার শহরে কি কোনো অনন্য কৌশল কাজে লাগানো হচ্ছে? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় সরাসরি যোগাযোগও করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। নমস্কার।